বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের অনুশীলনী 1-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্নই এই ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো 1 নম্বরে বলা আছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমরা যদি এখানে একটু ক নং যে অপশনটা আছে দেখি যে 0.3 পৌনপুনিক, এটাকে লেখা যায় 3/9। পৌনপুনিক দশমিকের পর একটা পৌনপুনিক সংখ্যা থাকার কারণে নিচে 9 আর উপরে হচ্ছে 3, তো এটাকে আমরা সরল করলে পাই 1/3, যা হচ্ছে মূলদ সংখ্যা। খ নং যে অপশনটা দেওয়া আছে √16/9, 16কে রুট করলে হয় 4, 9কে রুট করলে হয় 3, যা মূলদ সংখ্যা। 8/27 ঘন কিউব যদি আমরা করি, অর্থাৎ 8-এর ঘন কিউব করলে আমরা পাই 2, আর 27-এর ঘন কিউব করলে আমরা পাই 3, যা মূলদ সংখ্যা। আর 5/√3, অর্থাৎ 5কে √3 দ্বারা ভাগ করলে আমরা পাই 1.72 ... অর্থাৎ দশমিকের পর আমরা অসংখ্য সংখ্যা পাই, যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। তার মানে আমরা বলতে পারি ঘ নং যে অপশনটা এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা আছে আমরা যদি একটু দেখি যে ABCD চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা জানি যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হয়। তার মানে ABCD যেহেতু চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তো এদের গুণফল ABCD গুণন আকারে আছে, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হবে, তা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ গ নং যে অপশনটা এটা হচ্ছে রাইট। এরপর আমরা যদি 3 নম্বর প্রশ্নটা দেখি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7, অর্থাৎ 4টি। খ নং অপশনটা সঠিক। এরপরে আমরা যদি 4 নং যে প্রশ্নটা আছে দেখি যে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট। আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। খ নং অপশনের ক্ষেত্রে আমরা দেখতেই পারতেছি যে শূন্য সহ সকল পজিটিভ নাম্বার আছে এবং সকল নেগেটিভ নাম্বার আছে, তার মানে খ নং অপশনটা রাইট। এরপরে যদি আমরা 5 নং যে কোশ্চেনটা আছে এটা যদি একটু দেখি, বলা আছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। দেখেন 3 বিজোড় সংখ্যা, তার বর্গ করলে 9, যা বিজোড় সংখ্যা। দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। দেখেন 2 আর 4 দুইটি জোড় সংখ্যা, এদের গুণফল 8, 8-এর গুণিতক 8, 16, 24, 32 ... যা হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ 2 নং অপশনটাও রাইট। এখন 3 নং অপশনে বলা আছে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। এটা হচ্ছে ভুল। আমরা জানি পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে আমরা বলতেই পারি 1 আর 2, অর্থাৎ ক নং যে অপশনটা এটা হচ্ছে রাইট। এরপরে যদি আমরা 6 নং যে কোশ্চেনটা আছে এটা একটু দেখি, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 2, 3 ও 6 দ্বারা বিভাজ্য হয়। তো এই অপশনগুলোর ভিতরে যেহেতু খ নাম্বারে 6 আছে, তার মানে খ নং অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে আমরা যদি 7 নং যে প্রশ্নটা আছে এটা যদি দেখি, বলা আছে যে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। আমরা জানি যে কোনো জোড় সংখ্যার যদি আমরা বর্গ করি তার মান জোড় সংখ্যাই হয়। যেহেতু এ ও বি জোড় সংখ্যার কথা বলছে, তো জোড় সংখ্যার বর্গ কি হয়, অবশ্যই জোড় সংখ্যা হয়। তো তার সাথে যদি আমরা 1 যোগ করি তা অবশ্যই কি হবে, বিজোড় সংখ্যা হবে, অর্থাৎ গ নং অপশনটা রাইট। এরপরে যদি আমরা 8 নং কোশ্চেনটা দেখি, বলা আছে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে 2ab যোগ করি তাহলে যোগফল হবে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ গ নং অপশনটা রাইট। এখন আমরা 9 নং যে প্রশ্ন আছে 9 নম্বরে আমরা সেগুলো দেখব। তো এখানে আমাদেরকে 9 নম্বরে বলা আছে প্রমাণ করো যে
প্রতিটি সংখ্যা অমূলদ। এখানে আমাদেরকে তিনটা সংখ্যা দেওয়া আছে, √5, √7 আর হচ্ছে √10। আমরা যদি √5-এর ক্ষেত্রে সমাধান করি, আমরা জানি যে 5 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, 16, 25, 36, 47, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, অতএব আমরা যদি √5-কে √5 করলে যে সংখ্যাটা পাবো সেটাও পূর্ণ সংখ্যা হবে না। ঠিক আছে, অর্থাৎ ক্যালকুলেটর চেপে তোমরা দেখতে পারো। এখন আমরা বলতে পারি যে অতএব √5 মূলদ অথবা অমূলদ সংখ্যা হতে পারে। তাহলে যদি √5 মূলদ সংখ্যা হয়, তাহলে আমরা দেখব যে মূলদ সংখ্যার যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করে কিনা। তাহলে √5 সমান যদি আমরা p/q ধরি, যেখানে p ও q পরস্পর সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা এবং q একের চাইতে বড়, এটা যদি আমরা অর্থাৎ √5 সমান যদি p/q ধরি, তো সেক্ষেত্রে p ও q এর এগুলো হচ্ছে শর্ত। তো এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে স্কোয়ার রুট কাটাকাটি যা থাকে 5, তাহলে এখানে p²/q²। ঠিক আছে, এরপরে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে দেখেন উভয় পক্ষে আমরা q দ্বারা গুণ করেছি, তাহলে এখানে 5q = p²/q হয়। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পারতেছি 5q পূর্ণ সংখ্যা, কেননা q কি স্বাভাবিক সংখ্যা। q এর মান আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি ধরি, তাহলে আমরা দেখতেই পারি যে 5q হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কিন্তু p²/q এর ক্ষেত্রে সেটা আমরা দেখতেই পারতেছি যে পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক এবং q হচ্ছে একের চাইতে বড়। সেক্ষেত্রে p²/qটা কি হয় না, পূর্ণ সংখ্যা হয় না। তাহলে আমরা বলতেই পারি যে 5q এবং p²/q সমান হতে পারে না, অর্থাৎ 5q নট ইকুয়াল p²/q। ঠিক আছে, তাহলে √5 এর মান p/q আকারের কোনো সংখ্যাই হতে পারে না, অর্থাৎ √5 নট ইকুয়াল p/q। অতএব √5 হচ্ছে একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা এভাবে খ নং এবং গ নং যে আরও দুইটা প্রশ্ন আছে আমরা সেগুলো সমাধান করি। দেখেন, √7 যদি আমরা একটু প্রমাণ করি, আমরা জানি 7 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই √7 কি হবে না, পূর্ণ সংখ্যা হবে না, তাই না? তাহলে আমরা বলতে পারি যে √7 মূলদ অথবা অমূলদ সংখ্যা হবে। আচ্ছা, মূলদ অথবা অমূলদ সংখ্যা যদি হয়, তাহলে আমরা ধরি যদি √7 মূলদ সংখ্যা হয়, তাহলে √7 = p/q, যেখানে p ও q সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা এবং q একের চাইতে বড়। তাহলে এরপরে আমরা কি করেছি, এখানে বর্গ করেছি, স্কোয়ার রুট কাটাকাটি গেলে 7, এখানে হয় p²/q²। এরপরে q দ্বারা উভয় পক্ষে আমরা কি করেছি, গুণ করেছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাই 7q = p²/q। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পারতেছি 7q হচ্ছে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক সংখ্যা এবং q একের চাইতে বড়। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারতেছি, 7q এবং p²/q সমান হতে পারে না, অর্থাৎ 7q নট ইকুয়াল p²/q। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে অতএব √7 এর মান p/q আকারের হতে পারে না, অর্থাৎ √7 নট ইকুয়াল p/q। সুতরাং √7 হচ্ছে একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। সেমভাবে দেখেন, আমরা √10 এর ক্ষেত্রে আমরা অমূলদ সংখ্যা প্রমাণ করব। √10 কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আমরা বলতে পারি যে √10 পূর্ণ সংখ্যা নয়। অতএব √10 মূলদ অথবা অমূলদ সংখ্যা হবে। যদি √10 মূলদ সংখ্যা হয়, তাহলে আমরা √10 সমান কি ধরতে পারি, p/q বলতে পারি, যেখানে p ও q পরস্পর সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা এবং q 1 এর চাইতে বড়। তো এরপরে আমরা বর্গ করেছি, তো বর্গ করলে এখান থেকে আমরা পাই হচ্ছে 10 = p²/q²। ঠিক আছে, উভয় পক্ষে আবার q দ্বারা গুণ করেছি, তাহলে এখন আমরা পাই কি, 10q = p²/q। ঠিক আছে, তো দেখেন স্পষ্টতই আমরা এখানে কি দেখতে পারতেছি যে 10q হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যেহেতু q স্বাভাবিক সংখ্যা, আমরা স্বাভাবিক সংখ্যার যে কোনো সংখ্যা ধরতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে 10q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু p²/qটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, কারণ হচ্ছে p ও q স্বাভাবিক ও সহমৌলিক সংখ্যা হওয়ায় এবং q এর মান একের চাইতে বড় হয়, দেখা যায় p²/qটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয় না। তাহলে আমরা কি বলতে পারি যে 10q আর হচ্ছে p²/q সমান হতে পারে না, অর্থাৎ 10q নট ইকুয়াল p²/q। ঠিক আছে,
অতএব √10 এর মান p/q আকারের হতে পারে না, অর্থাৎ √10 নট ইকুয়াল p/q। সুতরাং √10 অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে 10 নম্বরের প্রশ্নগুলো আছে, আমরা সেগুলো একটু সমাধান করার চেষ্টা করি। এখানে ক নম্বরে বলা আছে যে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখেন এখানে 0.12 চাইতে 0.31টা হচ্ছে বড়, এবং এদের বর্গ যদি করি তাহলে হয় 0.0144 এবং 0.0961। অতএব 0.0144 এবং 0.0961 এর মাঝে পূর্ণবর্গ ভগ্নাংশ নয় এমন দুইটি সংখ্যার বর্গমূল নিলেই কিন্তু আমরা কি পেয়ে যাব? অমূলদ সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে মনে করি একটি অমূলদ সংখ্যা √0.02, যার বর্গমূল করলে আমরা পাই 0.141421 ... এবং অপর অমূলদ সংখ্যা √0.05, যার বর্গমূল করলে আমরা পাই 0.223606 ... ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখতেই পারতেছি যে √0.02টা এটা 0.12 চাইতে বড়, 0.31 এর চাইতে ছোট, এবং √0.05টা 0.12 চাইতে বড়, 0.31 এর চাইতে ছোট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে নির্ণয় অমূলদ সংখ্যা √0.02 ও √0.05। ঠিক আছে, তো এরপরে আমাদের যে খ নং যে কোশ্চেনটা আছে আমরা এখন একটু সেটা সমাধান করার চেষ্টা করি। তো দেখেন এখানে বলা আছে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তো দেখেন এখানে 1/√2 সমান আমরা পাই হচ্ছে 0.707106 ... যা অর্থাৎ এটার চাইতে বড় হচ্ছে √2টা, যার মান 1.414213। এখানে আমরা গ্রেটার দেন চিহ্ন দিয়েছি, অর্থাৎ √2টা কি বড়। ঠিক আছে, এবং এদের বর্গ যদি আমরা করি তাহলে 1/√2 বর্গ করলে আমরা পাই হচ্ছে হাফ, আর হচ্ছে √2 বর্গ করলে আমরা পাই হচ্ছে 2। ঠিক আছে, অতএব হাফ এবং 2 এর মধ্যে পূর্ণবর্গ ভগ্নাংশ নিলেই মূলদ সংখ্যা এবং পূর্ণবর্গ ভগ্নাংশ নয় এমন একটি সংখ্যার বর্গমূল নিলেই কিন্তু আমরা কি পেয়ে যাব? অমূলদ সংখ্যা পেয়ে যাব। তো মনে করি একটি মূলদ সংখ্যা হচ্ছে √1 ইকুয়াল হচ্ছে 1, এবং একটি অমূলদ সংখ্যা হচ্ছে √3/2, যার মান হচ্ছে 1.224744 ... তো আমরা এখান থেকে স্পষ্টতই দেখতে পাচ্ছি 1টা হচ্ছে 1/√2 চাইতে বড় আর √2 চাইতে ছোট, এবং √3/2টা 1/√2 চাইতে বড়, √2 চাইতে ছোট। তাহলে আমরা বলতে পারি নির্ণয় মূলদ সংখ্যা 1 এবং অমূলদ সংখ্যা √3/2। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা 11 নম্বরের যে ক নং কোশ্চেনটা আছে সেটা যদি একটু সমাধান করি। এখানে বলা আছে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে মনে করি n একটি বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে ধরি n ইকুয়াল 2x - 1, যেখানে x হলো যে কোনো পূর্ণ সংখ্যা। তো এখন আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে দেখেন x যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে x এর মান যদি আমরা 1 বসাই তাহলে 2 হয়, যা জোড় সংখ্যা, অথবা x এর মান যদি আমরা 2 বসাই 2 × 2 = 4, যা কি হয় জোড় সংখ্যা। অর্থাৎ সেখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু সেটা কি হবে? অবশ্যই বিজোড় সংখ্যা, তাই না? তো এখানে যদি আমরা বর্গ করি তাহলে দেখেন a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, a² - 2ab + b²। সেক্ষেত্রে 2 এর উপর 2 মানে 4, x এর উপর স্কয়ার মানে x², এরপরে -2 × 2 = 4, তার সাথে 1 গুণ করলে 4x, আর 1 এর উপর স্কয়ার করলে 1। আমরা যদি এখন এই যে 4x² আর -4x থেকে যদি আমরা 4x কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে x আর এখানে থাকে -1। ঠিক আছে, তো দেখেন এরপরে হচ্ছে এখানে আছে +1। তো এখান থেকে আমরা কি দেখতে পারতেছি যে x হলো যে কোনো পূর্ণ সংখ্যা, সুতরাং 4x × x - 1 একটি হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা, তাই না? তাহলে আমরা বলতে পারি যে অতএব 4x × x - 1 + 1 সংখ্যাটি বিজোড় পূর্ণ সংখ্যা। অতএব n² = 4x × x - 1 + 1 বিজোড় পূর্ণ সংখ্যা। সুতরাং যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি কি হবে? অবশ্যই বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি খ নং যে প্রশ্নটা আছে সেটা যদি একটু সমাধান করি। তো
তো এখানে বলা আছে যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, একটা 2x আর একটা হচ্ছে 2x + 2, যেখানে x হলো পূর্ণ সংখ্যা। দেখেন x এর মান আমরা যাই বসাই না কেন এখানে জোড় সংখ্যা পাই। তাহলে এটা যদি 2 হয়, অর্থাৎ x এর মান 1 বসে 2 হয়, তাহলে এখানে x এর মান 1 বসে দেখা যাচ্ছে 4 হচ্ছে। তার মানে 2x আর 2x + 2 হচ্ছে দুইটা ক্রমিক জোড় সংখ্যা, তাই না? তো দেখেন আমরা যদি এখন এই সংখ্যাদ্বয় গুণ করি, অর্থাৎ 2xটা 2x + 2 এর সাথে গুণ আকারে আছে, গুণ করলে কি হয়, 2x আর 2x গুণ করলে হয় 4x² প্লাস 2x আর 2 গুণ করলে হয় 4x। তো এই দুটার থেকে যদি আবার 4x কমন নেই, তাহলে এখানে থাকে হচ্ছে x আর এখানে থাকে +1, অর্থাৎ কিছু থাকে না মানে +1 থাকে। তো দেখেন এখানে x ও x + 1, এই যে x আর হলো x + 1, ঠিক আছে, কি দুইটি ক্রমিক সংখ্যা, তাহলে আমরা বলতেই পারি এদের যে কোনো একটা অবশ্যই কি হবে, জোড় সংখ্যা হবে। তাহলে x আর হলো x + 1 অবশ্যই কি হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। তো দেখেন তাহলে আমরা কি বলতে পারি যে অতএব 4x × x + 1 সংখ্যাটি, অর্থাৎ x × x + 1 যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তার সাথে 4 গুণন আকারে আছে, তাহলে 4 × 2 = 8, 8 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য প্রমাণিত। ঠিক আছে। তো এখন দেখেন আমরা যদি 12 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি সমাধান করি, এখানে বলা আছে যে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, অর্থাৎ পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেওয়া আছে ক নাম্বারে 1/6। এখানে যেহেতু 1কে 6 দ্বারা ভাগ করতে পারতেছি না, তার কারণে দশমিক নেব, এখানে একটা 0 নেব। তাহলে 10কে 6 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 10-এর ভেতরে 6 একবার যায়, 6কে 6, এই কারণে 1, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিকের কারণে একটা 0, 40-এর ভেতরে 6 দেয় হচ্ছে 6 বার, 36, 40 থেকে 36 বাদ দিলে 4, একটা 0 নেব, আবার 40-এর ভেতরে 6 দেয় 6 বার। তো এইভাবে আমরা যদি দেখি বারবার 6 দ্বারাই ভাগ যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি নির্ণয় দশমিক ভগ্নাংশ 0.16666 ... তো এটাকে আমরা লিখতে পারি 6টা যেহেতু বারবার আসতেছে 0.16 পৌনঃপুনিক। ঠিক আছে। তো এরপরে আমাদের যে খ নং যে কোশ্চেনটা আছে, তো দেখেন তাহলে এটা দেওয়া আছে 7/11। ঠিক আছে, অর্থাৎ 7কে 11 দ্বারা ভাগ যাচ্ছে না, তার কারণে এখানে একটা দশমিক নেব, এখানে একটা 0 নেব। তাহলে 77-এর ভেতরে 11 কয়বার যায়, আমরা জানি 6 11 66। তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকে 1, 1 আর 6 7, 7 7 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। 40-এর ভেতরে 11 যায় হচ্ছে কয়বার, 3 বার, 3 11 33, তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7। ঠিক আছে, অর্থাৎ 40-এর থেকে 33 বাদ দিলে আমরা পাচ্ছি 7, দশমিকের কারণে 0। আবার 77-এর ভেতরে 11 যায় 6 বার। ঠিক আছে, 66, তাহলে এখান থেকে পাই 4, দশমিকের কারণে 0। আবার যায় হচ্ছে 40-এর ভেতরে 11 যায় 3 বার। তো এখান থেকে আমরা দেখতেই পারতেছি যে 6363 ... অর্থাৎ 6363 বারবার আসতেছে। তাহলে আমরা বলতে পারি নির্ণয় দশমিক ভগ্নাংশ 0.6363 ... অর্থাৎ 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। ঠিক আছে, যেহেতু 6 আর 3 বারবার আসতেছে। তো এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে গ নং কোশ্চেনটা আছে সেইটা। তো দেখেন এখানে আমাদেরকে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে যদি আমরা অপরকৃত ভগ্নাংশে আগে রূপান্তর করব, তাহলে 3 নং 27, 27 2 29, নিচে হচ্ছে 9। ঠিক আছে, এখন 29-এর ভিতরে 9 ভাগ যায়, তাহলে 3 নং 27, তাহলে এখানে 9 থেকে 7 বাদ দিলে 2। ঠিক আছে, তো এখন যেহেতু যাচ্ছে না, এখানে দশমিক, এখানে 0। 20-এর ভেতরে 9 যায় হচ্ছে 2 বার, 9 2 18, 20 থেকে 18 বাদ দিলে 2, দশমিকের কারণে 0। তো এখান থেকে আমরা দেখতেছি বারবার হচ্ছে 2 বার করে যাচ্ছে, অর্থাৎ 2 সংখ্যাটা বারবার আসতেছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে 3.2 পৌনঃপুনিক। নির্ণয় ভগ্নাংশটা হচ্ছে 3.2 পৌনঃপুনিক। এখন যদি আমরা যে ঘ নং কোশ্চেনটা আছে আমরা যদি একটু সেটা দেখি, তো দেখেন এখানে আমাদেরকে কি দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ। তো এখানে আমরা যদি আগে অপরকৃত ভগ্নাংশ নির্ণয় করি, 3 15 45, 45 আর 8 হচ্ছে 53, নিচে হচ্ছে 15। ঠিক আছে, 53-এর ভেতরে 15 যায়, কয়বার যায়, 3 15 45, 3 বার যায়। তাহলে 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে থাকে 1, 1 আর 4 5, 5 5 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে 8-এর ভিতরে যাচ্ছে না, এই কারণে এখানে একটা দশমিক, এখানে একটা 0। ঠিক আছে, তো দেখেন এখন হলো 80, 80-এর ভিতরে 15 কয়বার যায়, তাহলে আমরা জানি 5 15 75। ঠিক আছে, তো এখানে 75, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 1, 1 আর 7 8, 8 8 মিলে গেলে 0, দশমিকের কারণে 0। 50-এর ভেতরে 15 যায় কয়বার, 3 বার, তাহলে এখান থেকে 50 থেকে 45 বাদ দিলে 5। তো
দশমিকের কারণে 0, আবার দেখা যাচ্ছে হচ্ছে 50-এর ভেতরে 15 যায় 3 বার। তো এভাবে আমরা বারবার দেখতে পারতেছি যে শুধু 3 সংখ্যাটা বারবার আসতেছে। ঠিক আছে, তো দেখেন তাহলে এখানে আমরা কি পাইলাম যে নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 3.5333 ডট ডট। তো এখান থেকে আমরা লিখতে পারি 3.53 পৌনপুনিক। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি 13 নং যে কোশ্চেনটা আছে আমরা একটু সেটা দেখি। এখানে বলা আছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। দেখেন আমাদের ক নং কোশ্চেনটা 0.2 পৌনপুনিক। তো এটাকে পৌনপুনিক সংখ্যার কারণে আমরা নিচে হচ্ছে একটা 9 লিখব, আর এখানে হচ্ছে দশমিকের পরে যে কয়টা পৌনপুনিক সংখ্যা থাকবে, দশমিকের পরে যে কয়টা পৌনপুনিক সংখ্যা থাকবে সেই কয়টা 9, যেহেতু একটা তার কারণে একটা 9। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে পুরো যে সংখ্যাটা আছে সেটা নেব 2, তার থেকে এপাশে কত আছে শুধু 0 0 বাদ দেব। তো এখান থেকে পাই হচ্ছে 2/9। এটার ক্ষেত্রে আমরা দুটো আবৃত সংখ্যা থাকার কারণে দুটো 9, এরপরে পুরো সংখ্যা থেকে 0 বাদ দেব। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 35/99। এরপরে গ নং কোশ্চেনের ক্ষেত্রে 0.13 পৌনপুনিক। তো এখান থেকে হচ্ছে দশমিকের পরে একটা পৌনপুনিকের কারণে একটা 9, আর দশমিকের কারণে একটা হচ্ছে পৌনপুনিক ছাড়া অঙ্কের কারণে একটা 0। ঠিক আছে, এরপরে আমরা কি করব, পুরো সংখ্যাটা লিখব, লেখার পরে যে সংখ্যাটা অনাবৃত আছে সেটা বিয়োগ করব, তাহলে -1 বিয়োগ, তাহলে 12/90। তো এখানে আমরা যদি সংক্ষিপ্ত করি তাহলে পাই 2/15। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি যে ঘ নং কোশ্চেনটা আছে সেটা দেখি 3.78 পৌনপুনিক। তো এটাকে আমরা কি লিখব, আমাদের হচ্ছে দশমিকের পরে একটা পৌনপুনিকের কারণে একটা 9 আর একটা অনাবৃত অঙ্ক থাকার কারণে একটা 0। ঠিক আছে, তো এখন পুরো সংখ্যাটাই লিখব। ঠিক আছে, দশমিকের আগে পরে যে সংখ্যাগুলো আছে সবগুলো মিলে পুরোটাই লিখব, লেখার পরে পৌনপুনিক ছাড়া অর্থাৎ আবৃত অংশ ছাড়া যেটা আছে যে সংখ্যাটা আমরা পাবো সেই পুরো সংখ্যাটা নেব, তাহলে 37 তো এখান থেকে যদি বিয়োগ করি তা 341, নিচে হচ্ছে 90, তাহলে এটাকে আমরা মিশ্র করলে পাই 371/90। আচ্ছা এখন দেখেন আমরা যদি নাম্বার যে প্রশ্নটা সেটা যদি দেখি, তো এখানে 6.23 পৌনপুনিক 09 পৌনপুনিক, অর্থাৎ 309 তিনটা সংখ্যা আবৃত। ঠিক আছে, তো দশমিকের পরে তিনটা সংখ্যা আবৃতের কারণে তিনটা 9, আর দশমিকের পরে একটা অনাবৃত সংখ্যার কারণে একটা 0। তো এখন আমরা পুরো সংখ্যাটা লিখব 62309 পুরোটাই লিখব, আর দেখব হচ্ছে আবৃত অংশ ছাড়া যে অংশটা আছে আমরা সেটা বিয়োগ করব, তাহলে -62। তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে এইটা। তো এটাকে যদি আমরা হচ্ছে কি করি, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে আমরা পাবো হচ্ছে এইটা। সরলীকরণ করার পর আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করেছি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে 14 নম্বর কোশ্চেনটা আছে একটু সেটা দেখি। এখানে কি বলা আছে যে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো দেখেন ক নাম্বার অপশনে আমাদেরকে কি দেওয়া আছে, 2.3 পৌনপুনিক, 5.23 পৌনপুনিক, 5 পৌনপুনিক। তো এগুলোকে আমাদেরকে কি করতে হবে, সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এখানে আমরা কি দেখতে পারতেছি যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এই প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 0, দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নাই, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা হচ্ছে অনাবৃত অঙ্ক একটা পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ একটা পাচ্ছি, তাই প্রত্যেকটি ভগ্নাংশে অনাবৃত অঙ্ক হবে একটি করে। আমরা এই দশমিকের পরে দেখব কয়টা আবৃত আছে আর কয়টা অনাবৃত। প্রথমত অনাবৃত দেখব, তো এখানে অনাবৃত নাই দশমিকের পরে, এখানে একটা আছে, তার কারণে দুটো ভগ্নাংশের ক্ষেত্রেই আমরা যখন সদৃশ্য করব দুটো ভগ্নাংশের ক্ষেত্রেই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ একটি করে। ঠিক আছে, এটা আমরা মনে রাখব। আর দ্বিতীয়ত আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা আমরা দেখব যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে এটার ক্ষেত্রে হচ্ছে একটা অঙ্ক আবৃত, এটার ক্ষেত্রে দুইটা অঙ্ক আবৃত, তাহলে 1 আর 2 এদের লসাগু কত, 2, তাহলে সুতরাং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি করে। ঠিক আছে, আমাদেরকে আগে এটা বের করতে হবে। তো এখন দেখেন তাহলে 2.3 পৌনপুনিক এটাকে আমরা লিখতে পারি, যেহেতু একটা অঙ্ক অনাবৃত হবে, তাহলে 2.3 কে আমরা অনেকগুলো 3 লিখতে পারি, তাই না। তো এখানে আমরা হচ্ছে একটা কি নেব, 3 নেব যেটা অনাবৃত, আর দুইটা হচ্ছে কি হবে, যেহেতু লসাগু 2 হয়েছে দুইটা আবৃত হবে, এই কারণে 3 পৌনপুনিক 3 পৌনপুনিক, দুটো 3 নিয়ে তাদের উপর পৌনপুনিক চিহ্ন দেব। এরপর হচ্ছে 5.23 পৌনপুনিক 5 পৌনপুনিক, এক্ষেত্রে হচ্ছে একটা অঙ্ক তো অনাবৃত আছেই, আমরা ওটা তো নিছি। এরপরে হচ্ছে 3 পৌনপুনিক 5 পৌনপুনিক। ঠিক আছে, এখানে যেহেতু দুটো আগে থেকেই আছে এটাই, তো এটাই হচ্ছে আমাদের এই দুইটা ভগ্নাংশের সদৃশ্য ভগ্নাংশ।
তো দেখেন আমরা যদি আরও একটু সমাধান করি আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমাদের ক নং অপশনের ক্ষেত্রে কী দেওয়া আছে, 7.26 পৌনপুণিক, 4.23 7 পৌনপুণিক। তো আমরা এখন দেখি, দেখেন এই ভগ্নাংশটার ক্ষেত্রে দশমিকের পর একটা অঙ্ক অনাবৃত, এটার ক্ষেত্রে দুইটা অঙ্ক অনাবৃত। তো সর্বোচ্চ দুইটা অঙ্ক অনাবৃত, তো দুইটার ক্ষেত্রে যখন সদৃশ করব দুইটা অনাবৃত হবে। আর এখানে দেখেন একটা আবৃত, এটার ক্ষেত্রেও একটা আবৃত। তো আবৃত অংশের অঙ্ক হবে কয়টা, একটা করে, দুইটাতে। ঠিক আছে। তো দেখেন আমরা এখন এই কথাগুলো এখানে লিখেছি। তো আমরা যদি এখানে আবৃত করে 7.26 পৌনপুণিক, তাহলে অনাবৃত হবে কয়টা, সর্বোচ্চ যেহেতু দুইটা আছে দুইটা, তাহলে 2 যেহেতু 6টা বারবার আবৃত, 6-এর উপর পৌনপুণিক, তার মানে 6টা আমরা অনেকবার নিতে পারবো। তাহলে 2 6 দুইটা অনাবৃত নিলাম, আর একটা আবৃত, তার কারণে 6 পৌনপুণিক। এখানে হচ্ছে যেটা আছে সেটাই 4.23 7 পৌনপুণিক। ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে দেখেন আমরা যদি গ নং কোশ্চেনটা একটু দেখি। তো এখানে আমাদেরকে কী দেওয়া আছে, 5.7 পৌনপুণিক, 8.3 পৌনপুণিক, 4 পৌনপুণিক, 6.245, অর্থাৎ তিনটার উপরে পৌনপুণিক আছে, তিনটাই আবৃত। তো দেখেন এটার ক্ষেত্রে দশমিকের পরে কোনো অনাবৃত নাই, এটার ক্ষেত্রে কোনো অনাবৃত নাই, এটার ক্ষেত্রে কোনো অনাবৃত নাই। তার মানে এই সবগুলোর ক্ষেত্রেই কোনো অনাবৃত অঙ্ক হবে না। ঠিক আছে। তো আমরা এখানে সেগুলোই লিখেছি যে অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে 0 0 ও 0। তাই প্রত্যেকটি দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 0টি, অর্থাৎ একটিও হবে না। এখন যদি আবৃত দেখি, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে 1 2 আর 3, এদের লসাগু কত, 6। দেখেন আবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 2 ও 3টি, তার কারণে যাদের লসাগু কত হবে 6। সুতরাং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টি করে। আর অনাবৃত যেহেতু অঙ্ক নাই, তার কারণে অনাবৃত অঙ্ক হবে না। তাহলে 5.7 পৌনপুণিক। এখানে আমরা দেখেন এখানে দশমিকটা আমাদেরকে দিতে হবে, যেহেতু এখানে দশমিক ছিল। তাহলে 5 দশমিক, আমরা এখানে 6টা 7 নেব, 1 2 3 4 5 6। ঠিক আছে। তাহলে 6টা 7 নিয়েছি, প্রথমে একটা আবৃত, এখানে লাস্টে একটা, তার মানে সবগুলোই আবৃত, 6টাই আবৃত বোঝাচ্ছে। তো সেমভাবে দেখেন এখানেও 8.3 পৌনপুণিক, 4 পৌনপুণিক, তাহলে 8.343434। তাহলে এখানে 6টা অঙ্ক হয়েছে, প্রথমে একটা 3-এর উপর আবৃত দেব, লাস্টেরটার উপর আবৃত, তার মানে সবগুলোই আবৃত বোঝাচ্ছে। ঠিক আছে। সেমভাবে 6.245। ঠিক আছে। তো তাহলে এখানে কেবল 6.245 6টা হয়েছে, 2-র উপর পৌনপুণিক, লাস্টেরটার উপর পৌনপুণিক, তার মানে 6টাই আবৃত বোঝাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হচ্ছে ঘ নং কোশ্চেনটা। তো এখানে দেওয়া আছে 12.32 2.19 পৌনপুণিক, 4.32 5 পৌনপুণিক, 6 পৌনপুণিক। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দশমিকের পর দুইটা অনাবৃত, এখানে দশমিকের পর একটা অনাবৃত, আর এটার ক্ষেত্রে দশমিকের পর দুইটা। যেহেতু সর্বোচ্চ দুইটা অনাবৃত, তার মানে এই তিনটা ভগ্নাংশেই সদৃশ করার সময় দুইটা করে অনাবৃত অঙ্ক হবে। এখন দেখি আবৃত কয়টা, এখানে নাই, এখানে একটা, এখানে দুইটা, তাহলে 1 আর 2 এর লসাগু কত, 2। তাহলে আবৃত অঙ্ক হবে দুইটা করে। তো দেখেন আমরা এখন দেখি, তাহলে 12.32, এখানে আবৃত হবে কয়টা, অনাবৃত হবে কয়টা, দুইটা, তাহলে দুইটা নিছি। যেহেতু আবৃতও হবে কয়টা, দুইটা, এখানে তো আবৃত কোনো অঙ্ক নাই, তার কারণে আমরা দুইটা 0 নেব, অবশ্যই এটা মনে রাখতে হবে। তাহলে দুইটা 0 নিয়ে তাদেরকে আবৃত করব, পৌনপুণিক বিন্দু দেব। তাহলে 2.19, তো এখানে দুইটা অনাবৃত, 2.19 নেব। এরপর 9 দুইটা আবার নেব, তাদের উপর পৌনপুণিক বিন্দু দেব। এরপর হচ্ছে 4.32 5 পৌনপুণিক, 6 পৌনপুণিক, তাহলে দুইটা অনাবৃত, দুইটা আবৃত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে এখন সবগুলো আমাদের কি হয়ে গেল, সদৃশ হয়ে গেল। সদৃশ মানে দশমিকের পরে সবগুলোরই কি হবে, আবৃত অংশের অঙ্ক সংখ্যা এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান হয়ে যাবে। এখন দেখেন আমাদের যে 15 নম্বর প্রশ্ন আছে, আমরা যদি একটু দেখি, এখানে বলা আছে যে যোগ করো 0.45 পৌনপুণিক, 0.13 পৌনপুণিক। ঠিক আছে। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলো সদৃশ করলে, অর্থাৎ যোগ করার ক্ষেত্রে আমাদেরকে আগে কি করতে হবে, ভগ্নাংশগুলো সদৃশ করে নিতে হবে। সদৃশ না করলে আমরা কিন্তু যোগ করতে পারবো না। তাহলে আমরা কি করব, দেখেন এখানে দশমিকের পর একটা অনাবৃত, এখানে দশমিকের পর দুইটা অনাবৃত, তার মানে দশমিকের পরে দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা করে অনাবৃত হবে। এখানে একটা আবৃত, এখানে একটা আবৃত, তার মানে একটা করে আবৃত হবে। তো দেখেন আমরা এখানে কি করেছি 0.45, তাহলে দুইটা অনাবৃত আমাদের নিতে হবে, 5টা যেহেতু আবৃত, তো 5টা আমরা একাধিকবার নিতে পারবো। তাহলে 0.45, এরপরে একটা আবৃত হবে 5 পৌনপুণিক। এরপর হচ্ছে 0.134 পৌনপুণিক, তাহলে 0.13। ঠিক আছে, দুইটা অনাবৃত হয়ে গেল, তাহলে 4টা আমরা বারবার নিতে পারবো। তো এখানে 4 পৌনপুণিক, একটা যেহেতু আবৃত। তো যোগের সুবিধার্থে যাতে অ্যাকুরেট মানটা আমরা পাই, তার কারণে এখানে 5টা আমরা এখানে আরও দুইবার নেব,
আর এখানে যেটা আবৃত বারবার হচ্ছে সেটা এখানে আমরা আরও 2টা অঙ্ক বেশি করে নেব। ঠিক আছে, যোগটা আমরা সঠিকভাবে করার জন্য। তো দেখেন 5 আর 4 কত 9, অর্থাৎ হাতে আমাদের থাকে কি না সেটা নেওয়ার জন্য। তাহলে 5 আর 4 হচ্ছে 9, এখানে আবার হচ্ছে 5 আর 4 9। ঠিক আছে, এরপরে দেখেন যেহেতু হাতে থাকে না তাহলে তো আমাদের নাই, তাহলে এখানে 5 আর 4 9, এরপরে হচ্ছে 5 আর 3 8, আর এখানে 4 আর 1 5, এরপরে হচ্ছে দশমিক। ঠিক আছে, এরপরে হচ্ছে 0 আর 0 যোগ করলে 0। তো এখান থেকে আমরা হচ্ছে পরবর্তীতে যে 2টা অঙ্ক অতিরিক্ত নিয়েছিলাম সেই 2টা আমাদের এখানে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে নির্ণয় যোগফলটা হবে 0.589 পৌনপুনিক। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি একটু খ নং কোশ্চেনটা দেখি, তো এখানে আমাদেরকে দেওয়া আছে 2.05 পৌনপুনিক প্লাস 8.04 পৌনপুনিক প্লাস 7.018। তো এক্ষেত্রে আমরা দেখতেই পারতেছি যে দশমিকের পরে হচ্ছে একটা আমাদের অনাবৃত, এখানে একটা অনাবৃত, আর এখানে আমাদের হচ্ছে 3টা অনাবৃত। তার মানে এই ভগ্নাংশগুলোকে সদৃশ করার ক্ষেত্রে দশমিকের পরে 3টা আমাদের অনাবৃত অঙ্ক নিতে হবে। আর দেখি আমাদের আবৃত অঙ্ক কয়টা, এখানে একটা, এই ভগ্নাংশটার ক্ষেত্রে একটা, এই ভগ্নাংশটার ক্ষেত্রে নাই। তার মানে আমাদের সর্বোচ্চ একটা আবৃত অঙ্ক নিতে হবে। তো এখান থেকে আমরা 2.05 পৌনপুনিক এটাকে আমরা নেব হচ্ছে 2.055, 3টা অনাবৃত আর একটা 5 নিয়ে তার উপর হচ্ছে 10 পৌনপুনিক দেবো, তাহলে একটা আবৃত হয়ে গেল। তো সেমভাবে আমরা এটার ক্ষেত্রেও করলাম। তারপর হচ্ছে 7.018, এটার ক্ষেত্রেও আমরা 3টা অনাবৃত একটা আবৃত নিলাম। আর হচ্ছে যোগের সুবিধার্থে আমরা এই পাশে 2টা করে যেটা আবৃত হবে সেটা আমরা 2টা করে অঙ্ক বেশি করে নেব। তাহলে দেখেন 5 আর 4 9, 9 আর 0 9, এখানে 5 আর 4 9, 9 আর 0 9, হাতে যেহেতু থাকে না। তাহলে দেখেন 5 আর 4 9 আর 0 9, এরপর হচ্ছে 5 আর 4 9, 9 আর 8 হচ্ছে 17 7, হাতে থাকে 1, 1 আর 5 6, 6 আর 4 10, 10 আর 1 11। ঠিক আছে, 10 আর 1 11, 11 1, হাতে থাকে 1, 1 আর 0 1, 0 আর 1 আর 0 যোগ করলে এখানে যেহেতু 3টা 0 যোগ করলে 0ই হবে, তার সাথে যেহেতু হাতের 1 ছিল সেটা হচ্ছে এখানে 1। এরপরে এখানে আমরা হচ্ছে দশমিক বিন্দু বসাবো, 8 আর 2 10, 10 আর 7 17। তো এখানে আমরা হচ্ছে তাহলে আমাদের নির্ণয় যোগফলটা হবে 17.1179 পৌনপুনিক। এখানে যে অতিরিক্ত 2টা অঙ্ক নিয়েছিলাম সেটার জন্য যে যোগফলটা আসছে সেটা আমাদের নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা এরপরে আমাদের যে গ নং কোশ্চেনটা আছে, এখানে আমাদের দেওয়া আছে 0.006 পৌনপুনিক প্লাস 0.9 পৌনপুনিক 2 পৌনপুনিক প্লাস 0.01 পৌনপুনিক 3 4 পৌনপুনিক, অর্থাৎ 1 3 4 তিনটাই হচ্ছে আবৃত। তো আমরা যদি সদৃশ করি তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে 2টা অনাবৃত, এটার ক্ষেত্রে কোনো অনাবৃত নাই, এটার ক্ষেত্রে একটা অনাবৃত। তার মানে সবগুলোতে আমাদের 2টা করে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে। আর এখানে একটা আবৃত, এখানে 2টা আবৃত, এখানে 3টা আবৃত। তো এখন 1 2 আর 3 এদের লসাগু হবে 6, তার মানে 6টা করে আমাদের হচ্ছে আবৃত অঙ্ক হবে আর 2টা করে হচ্ছে অনাবৃত অঙ্ক হবে। তো এভাবে নেওয়ার পরে আমরা 2টা করে অঙ্ক অতিরিক্ত নেব, এরপরে আমরা যোগটা করব। তো দেখেন আমরা এখানে 0.006 পৌনপুনিক, তো এটার ক্ষেত্রে আমাদের 2টা অনাবৃত নিতে হবে। তো আমরা এখানে 2টা অনাবৃতই আছে, 6টা আমরা হচ্ছে কি করব 6 বার নেব। তাহলে প্রথমটার উপর পৌনপুনিক দেবো, লাস্টেরটার উপর পৌনপুনিক দেবো, তার মানে 6টাই হচ্ছে আমাদের আবৃত হয়ে গেল। আর যোগের সুবিধার্থে আমরা এখানে আরও 2টা অঙ্ক বেশি করে নেব। ঠিক আছে, তো সেমভাবে 0.9 পৌনপুনিক 2 পৌনপুনিক এটার ক্ষেত্রেও আমরা নিয়েছি এভাবে, 0.01 পৌনপুনিক 3 4 পৌনপুনিক এটার ক্ষেত্রেও আমরা এভাবে নিয়েছি। তো এখন যদি আমরা একটু যোগটা করি তো দেখেন 6 আর 2 হচ্ছে 8, 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 1 আর 6 7, 7 আর 9 হচ্ছে 16, 16 আর 3 17 18 19, 19 9। তো এখন দেখেন হাতে 1 থাকে, সেই 1 আবার এই পাশে আমাদের নিতে হবে হাতের 1। তাহলে 1 আর 6 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 0, হাতে থাকে 1, 1 আর 6 7, 7 আর 9 16, 16 আর হচ্ছে 4 আমাদের 20, 20 0, হাতে থাকে 2, 2 আর 6 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 3, হাতে থাকে 1, 1 আর 6 7, 7 আর 9 16, 16 আর 1 17, 17 7, হাতে থাকে হচ্ছে 1, 1 আর 6 7, 7 আর 2 9, 9 আর 4 13 3, হাতে থাকে 1, 1 আর 6 7, 7 আর 9 16, 16 আর 3 17 18 19, 19 9, হাতে থাকে হচ্ছে 1, 1 আর 2 3, 3 আর 1 4, আর এখানে হচ্ছে 9। এরপরে দশমিক, দশমিকের এই পাশে 0 দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আমাদের নির্ণয় যোগফলটা কি হবে, এই যে 2টা অঙ্ক যে আমরা অতিরিক্ত নিয়েছিলাম যোগের সুবিধার্থে সেইটা বাদে আমরা এই পাশে যে সংখ্যাটা, এই পুরো সংখ্যাটাই আমাদের যোগফল হবে।
আচ্ছা, এরপরে আমাদের যে 16 নম্বরের প্রশ্নগুলো আছে, এখন আমাদেরকে বলা আছে যে বিয়োগ করো। এখানে দেওয়া আছে 3.4 পৌনপুনিক মাইনাস 2.13 পৌনপুনিক। তো ভগ্নাংশগুলো আমাদেরকে কি করতে হবে, আগে সদৃশ করতে হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু দশমিকের পরে কোনো অনাবৃত নাই, এখানে একটা অনাবৃত, তার মানে অনাবৃত হবে একটা করে, আর আবৃত হবে কয়টা করে, একটা, কারণ এখানেও একটা আবৃত, এখানেও একটা আবৃত। 1 আর 1-এর লসাগু 1। তো দেখেন 3.4 পৌনপুনিক, এখান থেকে আমরা কিভাবে তাহলে করতে পারি, 3 একটা অনাবৃত নিছি, একটা আবৃত নিছি, বিয়োগের বেলাও আমরা হচ্ছে বিয়োগের সুবিধার্থে এখানে দুইটা করে অঙ্ক অতিরিক্ত নেব, ঠিক আছে। 2.13 পৌনপুনিক, এখানে একটা অনাবৃত আছে, একটা আবৃত আছে। আমরা যদি এখন বিয়োগ করি, 4 থেকে 3 বার দিলে 1, 4 থেকে 3 বার দিলে 1, হাতে থাকে না, 4 থেকে 3 বার দিলে 1, 4 থেকে 1 বার দিলে 3, এরপরে দশমিক, 3 থেকে 2 বার দিলে 1। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। এরপরে আমরা যদি খ নং কোশ্চেনটা দেখি, সেমভাবে এখানেও আমরা কি করব, আমরা হচ্ছে সদৃশ করে নেব। এখানে আমাদের ভাষাগুলো বলাই আছে। দেখেন এখানে দশমিকের পরে কোনো অনাবৃত নাই, এখানে অনাবৃত একটা, তার মানে দুইটা ভগ্নাংশের অনাবৃত হবে একটা, আর আবৃত হবে এখানে দুইটা, এখানে একটা, 2 আর 1-এর লসাগু 2, দুইটা করে আবৃত হবে। তো এখানে আমরা কি করেছি, অনাবৃত অঙ্ক একটা করে নিছি, আবৃত দুইটা করে নিছি দুইটার ক্ষেত্রে। এখন আমরা বিয়োগ করব, 11 থেকে 5 বার দিলে 6, হাতে থাকে 1, 1 আর 5 6, 12 থেকে 6 বার দিলে 6, হাতে থাকে 1, সেই একটা আবার এখানে আসবে, তাহলে 5 আর 1 6, 11 থেকে 6 বার দিলে 5, হাতে থাকে 1, 1 আর 5 6, 12 থেকে 6 বার দিলে 6, হাতে থাকে 1, 1 আর 4 5, 11 থেকে 5 বার দিলে 6, এরপরে দশমিক, 5 থেকে 3 বার দিলে আচ্ছা, তাহলে 11 থেকে হাতে থাকে 1, 1 এখানে এসে 5 হইল, তাহলে 11 থেকে 5 বার দিলে 6, হাতে থাকে 1, সেই একটা আবার দশমিক সংখ্যার এই পাশে যে সংখ্যাটা আছে সেটা এসে যোগ হবে, 3 আর 1 4, 5 থেকে 4 বার দিলে 1, ঠিক আছে। তাহলে এখানে নির্ণয় বিয়োগফল আমাদের কি হবে, 1.66 পৌনপুনিক 5 পৌনপুনিক। এরপরে আমরা যদি গ নং কোশ্চেনটা একটু দেখি, তাহলে আমাদের এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, আমাদেরকে এগুলোকে আগে সদৃশ করে নিতে হবে। আমাদের ভাষাগুলো এখানে বলাই আছে। তো দেখেন দুইটার ক্ষেত্রে অনাবৃত হচ্ছে কয়টা আছে, সর্বোচ্চ দুইটা, অনাবৃত হবে সর্বোচ্চ দুইটা, আর আবৃত এখানে সর্বোচ্চ দুইটা আছে আর এখানে নাই, তার মানে দুইটা করে হবে, দুইটা অনাবৃত দুইটা আবৃত। তো আমরা দুইটার ক্ষেত্রে অনাবৃত এবং আবৃত অঙ্কগুলো নিয়েছি, এবং যোগের সুবিধার্থে এখানে আমরা দুইটা করে অঙ্ক বেশি করে নিয়েছি। তো দেখেন 10 থেকে 5 বার দিলে 5, হাতে থাকে 1, 1 আর 6 7, 10 থেকে 7 বার দিলে 3, হাতে থাকে 1, 1 আর 5 6, 10 থেকে 6 বার দিলে 4, হাতে থাকে 1, 1 আর 6 7, 10 থেকে 7 বার দিলে 3, হাতে থাকে 1, 1 আর 5 6, 9 থেকে 6 বার দিলে 3, হাতে থাকে না, 4 থেকে 3 বার দিলে 1, দশমিক, 8 থেকে 5 বার দিলে 3। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। এরপরে যদি ঘ নং অপশনটা আমরা দেখি প্রশ্নটা, তো এক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে সদৃশ করেছি, এখানে আমাদের ভাষাগুলো বলাই আছে। তো দেখেন এখানে সর্বোচ্চ দুইটা অঙ্ক অনাবৃত, এখানে দুইটা অঙ্ক অনাবৃত, এটার ক্ষেত্রে একটা, তার মানে সর্বোচ্চ দুইটা অঙ্ক অনাবৃত হবে, এখানে একটা আবৃত, এখানে তিনটা আবৃত, 3 4 5, অর্থাৎ 3-এর উপর পৌনপুনিক, 9-এর উপর পৌনপুনিক, তার মানে এখানে 3 4 9, তিনটাই আবৃত, ঠিক আছে। তাহলে 3 আর 1 এদের লসাগু কত হবে, 3 হবে, তার মানে তিনটা করে অঙ্ক আমাদের আবৃত হবে, আর হচ্ছে দুইটা করে অঙ্ক অনাবৃত হবে। তো এখানে আমরা সেভাবে নিয়েছি, দুইটা অনাবৃত আর হচ্ছে তিনটা আবৃত অঙ্ক দুটার ক্ষেত্রে নিয়েছি, আর বিয়োগের সুবিধার্থে আমরা দুইটা করে অঙ্ক বেশি করে নিয়েছি। তাহলে 15 থেকে 9 বার দিলে 6, হাতে থাকে 1, 1 আর 4 5, 5 5 মিলিয়ে গেলে 0, হাতে থাকে না, 5 থেকে 3 বার দিলে 2, এরপরে 15 থেকে 9 বার দিলে 6, হাতে থাকে 1, 1 আর 4 5, 5 5 মিলিয়ে গেলে 0, 4 থেকে 3 বার দিলে 1, 3 থেকে 2 বার দিলে 1, এরপরে দশমিক, 19 থেকে 13 বার দিলে আমরা পাই হচ্ছে 6। তো নির্ণয় বিয়োগফল হচ্ছে আমাদের 6.11 পৌনপুনিক 6 পৌনপুনিক 2 পৌনপুনিক। এখন আমাদের যে 17 নম্বর প্রশ্নগুলো আছে আমরা যদি একটু দেখি, আমাদেরকে এখানে বলা আছে যে গুণ করো, তাহলে 0.3 পৌনপুনিক গুণন 0.6 পৌনপুনিক। তো পৌনপুনিকের কারণে দশমিকের পর একটা পৌনপুনিকের কারণে একটা 9, তাহলে 3 - 0, যেহেতু এখানে পৌনপুনিকের আগের কোনো অঙ্ক নাই তার এখানে 0 বিয়োগ করতে হবে, তাহলে 3/9 সরলীকরণ করলে পাই 1/3। সেমভাবে 0.6 পৌনপুনিক, এটাকে 6/9 - 0/9, এখান থেকে পাই হচ্ছে 2/3, তাহলে 1/3 গুণন 2/3, 1 আর 2 গুণ করলে 2, 3 3-কে 9, ঠিক আছে। তো 2-কে 9 দ্বারা ভাগ করলে 0.222 ডট ডট, তো এখান থেকে আমরা লিখতে পারি 0.2 পৌনপুনিক। সেমভাবে যে খ নং কোশ্চেনটা আছে, এখানে 2.4 পৌনপুনিক গুণন 0.8 পৌনপুনিক 1 পৌনপুনিক, তাহলে সেমভাবে এখানে আমরা লিখতে পারি দশমিকের পরে একটা অঙ্ক আবৃত, একটা 9,
এরপরে হচ্ছে পুরো সংখ্যা 24, তাহলে আবৃত অঙ্কটার আগে যে সংখ্যা আছে সেটা হচ্ছে 2, তো 2 বিয়োগ করতে হবে, তাহলে 22/9। সেমভাবে এখানে 0.8 পৌনপুনিক 1 পৌনপুনিক এখানে আমরা লিখতে পারি দুটা অঙ্ক আবৃতের কারণে দুটা 9, তাহলে 81 সামনে যেহেতু কোনো অনাবৃত অঙ্ক বা কোনো সংখ্যা নাই তার কারণে 0 বিয়োগ, তাহলে 81/99 9/11। আমরা যদি হচ্ছে 11 দ্বারা ভাগ আমরা যদি সরলীকরণ করি তাহলে পাই 9/11। তো এটা যদি আমরা গুণন করি 22/9 গুণন 9/11, তাহলে 9 9 কাটা যায়, 11কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। আচ্ছা, এরপরে যদি আমরা গণন কোশ্চেনটা একটু দেখি, তো এক্ষেত্রে 0.62 পৌনপুনিক গুণন 0.3 পৌনপুনিক। তো এক্ষেত্রে দশমিকের পরে হচ্ছে আমাদের একটা আবৃত আছে একটা অনাবৃত, আবৃত একটা থাকার কারণে 9 আর একটা অনাবৃত দশমিকের পরে থাকার কারণে 0, তাহলে পুরো সংখ্যা 62, সেখান থেকে 6 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 56/90 এখানে সংক্ষিপ্ত করলে পাই হচ্ছে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে পাই 28/45। তো আমরা যদি 0.3 পৌনপুনিকের ক্ষেত্রে দেখি, তাহলে এখান থেকে আবৃত অঙ্কের কারণে একটা 9, তাহলে 3 - 0 3/9 অর্থাৎ 1/3। আমরা যদি এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই, তাহলে 28/45 গুণন 1/3, তাহলে 28 আর 1 গুণ করলে 28, 45 আর 3 গুণ করলে হয় 135, 28কে 135 দ্বারা ভাগ করলে হয় 0.2070474 ... তো এখান থেকে দেখতেই পারতেছি 074 বারবার আসতেছে, এই কারণে 0 পৌনপুনিক 7 পৌনপুনিক 4 পৌনপুনিক, আমরা 0-এর উপর পৌনপুনিক দিয়েছি 4-এর উপর, তার মানে 3টাই পৌনপুনিক বোঝাচ্ছে। এরপরে যদি আমরা ঘ নং যে কোশ্চেনটা আছে সেটা দেখি, তাহলে 42.1 পৌনপুনিক 8 পৌনপুনিক গুণন 0.28 পৌনপুনিক। তো আমরা হচ্ছে এটাকে যদি আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে দশমিকের পরে দুইটা আবৃত দুইটা 9, যেহেতু দশমিকের পরে কোনো অনাবৃত নাই তার কারণে কোনো 0 হবে না, পুরো সংখ্যাটা নিয়েছি আর এখানে হচ্ছে 42 বিয়োগ করেছি, তো এখান থেকে আমরা পাই 464/11। আর 0.28 পৌনপুনিক এখান থেকে আমরা পাই হচ্ছে দশমিকের পৌনপুনিকের কারণে একটা 9, দশমিকের পরে একটা অনাবৃতের কারণে একটা 0, তাহলে এখানে আবার হচ্ছে পুরো সংখ্যাটা নিয়ে এখানে 2 বিয়োগ করেছি, তো এখান থেকে পাই 13/45। আচ্ছা, এখন যদি আমরা গুণন করি তাহলে 464/11 গুণন 13/45, তো এটা যদি আমরা গুণন করি তাহলে পাই হচ্ছে 6032/495। তো 6032কে 495 দ্বারা ভাগ করলে আমরা পাই 12.1858585। তো এখানে 85 বারবার আসতেছে, তার কারণে 8 পৌনপুনিক 5 পৌনপুনিক। আচ্ছা, এরপরে আমাদের যে 18 নম্বর প্রশ্নগুলো আছে এখানে আমাদেরকে বলতেছে যে ভাগ করো, তাহলে 0.3 পৌনপুনিক ভাগ 0.6 পৌনপুনিক। তো এগুলোকে আমাদেরকে আগে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। 0.3 পৌনপুনিক, আশা করি এগুলো আপনারা বুঝতে পারতেছেন। তো 0.3 পৌনপুনিককে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাই 1/3, আর 0.6 পৌনপুনিককে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাই হচ্ছে 2/3। ঠিক আছে, সংক্ষিপ্ত করার পরে। তো এখন যদি ভাগ চিহ্নটাকে আমরা গুণন চিহ্নে রূপান্তর করলে কি হবে, নিচের সংখ্যাটা যাবে উপরে, উপরের সংখ্যাটা আসবে নিচে, তো আমরা সেটা লিখেছি। এখন তাহলে 3 আর 1 গুণ করলে উপরে হয় 3, নিচে হয় 3 আর 2 3 2 6। তো এখান থেকে আমরা সংক্ষিপ্ত করলে পাই 1/2, অথবা 3 3 বাদ যায় তাহলে হাফ, অর্থাৎ হাফ বা 0.5, এটাই হচ্ছে অ্যান্সার। এবারে যদি খ নং কোশ্চেনটা দেখি, তাহলে 0.35 পৌনপুনিক এটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে পাই হচ্ছে 16/45, আর 1.7 পৌনপুনিক এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে পাই 16/9। তো এখন ভাগ চিহ্নটা আমরা গুণন চিহ্নে রূপান্তর করে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে, সেভাবে লিখেছি, অর্থাৎ 9/45। তো 9কে 45 দ্বারা ভাগ করলে পাই 1/5 = 0.2, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা গ নং কোশ্চেনটা দেখি, 2.37 পৌনপুনিক ভাগ 0.45 পৌনপুনিক। তো এখানে এটাকে যদি আমরা সরলীকরণ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমরা পাই 107/45, আর 0.45 পৌনপুনিককে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমরা পাই 41/90। তো এখানে আমরা ভাগ চিহ্নটাকে গুণন চিহ্নে রূপান্তর করব, অর্থাৎ নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে 5.2 পৌনপুনিক 1 পৌনপুনিক 9 পৌনপুনিক 5 পৌনপুনিক 1 পৌনপুনিক। তো এখানে দেখা যাচ্ছে 21951 সংখ্যাগুলো বারবার আসতেছে, তার কারণে 2-র উপর পৌনপুনিক দিয়েছি, 1-এর উপর পৌনপুনিক দিয়েছি, তার মানে সবগুলোই হচ্ছে আবৃত। তো এখন যদি আমরা ঘ নং কোশ্চেনটা দেখি, এখানে 1.1 পৌনপুনিক 8 পৌনপুনিক 5 পৌনপুনিক, অর্থাৎ এই তিনটা অঙ্কই হচ্ছে আবৃত।
এবং 0.2 পৌনপুনিক 4 পৌনপুনিক। তো এগুলোকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 1.185 এটাকে করলে আমরা পাই হচ্ছে 1184 ডিভাইডেড বাই 999। আর 0.2 পৌনপুনিক 4 পৌনপুনিক এটাকে করলে পাই 8/33। তো আমরা এটাকে ভাগ চিহ্নটাকে গুণন চিহ্নে রূপান্তর করেছি, অর্থাৎ নিচেরটা উপরে উপরেরটা নিচে এসেছে। এরপরে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 4.8 পৌনপুনিক, অর্থাৎ 8 সংখ্যাটা বারবার আসতেছে। এরপরে আমরা যদি 19 নম্বরের প্রশ্নগুলো একটু দেখি, আমাদেরকে 19 নম্বরে বলা আছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো। তো আমরা জানি যে 4 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে যদি বর্গমূল নির্ণয় করতে বলা হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, দশমিকের পরে 4 জোড়া অঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দশমিকের পরে যেহেতু শুধু এখানে 12 দেওয়া আছে, দশমিকের পরে কোনো অঙ্ক নেই, তার কারণে আমরা হচ্ছে 4 জোড়া 0 নিয়েছি। তো এখন আমরা হচ্ছে কি করব, 12কে অর্থাৎ 12কে আগে ভাগ করব। 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে অর্থাৎ 3 × 9। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে, তো 12র যে পূর্ববর্তী বর্গ সংখ্যা সেটা আমাদেরকে হচ্ছে প্রথম জোড়ার নিচে লিখতে হবে, 12র নিচে লিখতে হবে। তাহলে এখান থেকে পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 9 আর তার বর্গমূল হচ্ছে 3। তাহলে 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে 3। তো এর পরবর্তীতে যেহেতু দশমিকের পরের অঙ্কগুলো নিতে হবে তার কারণে আমরা এখানে দশমিক বসাবো, এখানে এক জোড়া 0 নিয়েছি, তাহলে এখানে হয় হচ্ছে 300, ঠিক আছে। এখন এখানে যে আমরা বর্গমূলটা পাইলাম 3, এই 3-র আমরা দ্বিগুণ 3কে যে সংখ্যাই পাবো তাকে 2 দ্বারা গুণ করে এই পাশে নেব। তাহলে 3কে 2 দ্বারা গুণ করলে হয় 6, ঠিক আছে। এই 6-এর পরে যাতে একটা অঙ্ক বসানো যায় এই কারণে আমরা এখানে কিছু ফাঁকা একটা অঙ্ক বসানোর জায়গা রাখবো। এখন আমাদের এখানে যে 300 হয়েছে, এখন এই যে 6-এর পরে এমন একটা অঙ্ক আমাদেরকে বসাইতে হবে, যেই অঙ্কটা বসাবো সেটা দ্বারা আবার পুরো সংখ্যাটাকে গুণ করলে যাতে আমাদের 300-র কাছাকাছি হয়। তো আমরা যদি 6-এর পরে 4 বসাই এবং 4 দ্বারা যদি 64কে গুণ করি তাহলে হয় হচ্ছে 256, ঠিক আছে। তো এখানে যেহেতু 4 নিয়েছি আমরা বর্গমূলেও সেই 4টা আমাদেরকে নিতে হবে। তো এখানে 300 থেকে 256 বিয়োগ করলে হয় 44। পরবর্তী আর একটা জোড়া শূন্য নামাইছি, তাহলে আমাদের হইল 4400। এখন এখানে আমাদের হচ্ছে 3.4। এখন আমরা কি করব, এই 3 4 অর্থাৎ 34 আমরা বিবেচনা করব। 34কে আমরা 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে যেটা হবে সেটা আমরা আবার এখানে নেব, তাহলে 68 হয়। এখন 68-র পরে যাতে একটা অঙ্ক বসাতে পারি এরকম আমরা একটা জায়গা রাখবো। আচ্ছা, এরপরে এখন এমন একটা সংখ্যা বসাবো বা অঙ্ক বসাবো যেই অঙ্কটা বসিয়া পুরো সংখ্যাটাকে ওই অঙ্কটা দ্বারা গুণ করলে যাতে 4400-র কাছাকাছি হয়। তো আমরা যদি এখানে 6 বসাই, 6 দ্বারা যদি গুণ করি তাহলে হয় 4116। যেহেতু এখানে 6 বসাইছি এখানেও আমাদেরকে 6 বসাইতে হবে, তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 284। পরবর্তী আরও এক জোড়া আমরা শূন্য এখানে নেওয়ার পরে এখন এখানে যে 346 হলো, এখন 346কে 2 দ্বারা গুণ করে যেটা হবে সেটা আমরা এখানে নেব 692। পরবর্তী একটা অঙ্ক যাতে বসানো যায় এমন আমরা একটু জায়গা রাখবো। এরপরে হচ্ছে আমরা কি করব, এখানে এমন একটা অঙ্ক বসাবো যেই অঙ্কটা দ্বারা এই পুরো সংখ্যাটাকে গুণ করলে এই যে 28400-র কাছাকাছি যেন হয়। তাহলে এখানে যদি 4 বসাই এবং 4 দ্বারা যদি আমরা পুরো সংখ্যাটাকে গুণ করি 6924-কে তাহলে হয় 27696। এখানে যেহেতু 4 বসাইছি সেই 4টা আবার আমাদেরকে এখানে বর্গমূলেও বসাইতে হবে। এখন এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাই 704। এখন আরও যে এক জোড়া শূন্য আছে সেই এক জোড়া শূন্য আমরা এখানে নামাবো। আচ্ছা, এখন আমাদের এখানে কি হলো 3 4 6 4 অর্থাৎ 3464। এখন 3464-কে 2 দ্বারা গুণ করব, গুণ করে যা হবে পুরো সংখ্যাটা আমরা এখানে লিখব, তাহলে 6928 হয়। এখন আমরা এখানে একটা অঙ্ক বসানোর মতো জায়গা রাখবো। এখন এমন একটা অঙ্ক বসাবো যাতে সেই অঙ্কটা দ্বারা পুরোটাকে গুণ করলে কত হয়, 77400-র কাছাকাছি হয়। এখানে যদি আমরা 1 বসাই তাহলে হয় 69281। 1 দ্বারা গুণ করলে 69281। তো এখান থেকে আমরা বিয়োগ করলে পাই হচ্ছে 1119। তো এখন দেখেন, এখন এখানে আমরা দেখতেই পারতেছি যে 12-এর 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমরা কি পাইলাম, 3.4641। তো এটা আমরা লিখেছি 3.4641। এখন যেহেতু আমাদেরকে আরও একটা বিষয় লিখতে হবে যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তো আসন্ন মান বের করার ক্ষেত্রে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলবে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলবে
তার পরের অঙ্কটি যদি 0, 1, 2, 3 বা 4 হয় তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে না। আর যদি পরের অঙ্কটি 5, 6, 7, 8 বা 9 হয় তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে। যেহেতু আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে, তো দশমিকের পরে 4, 6, 4 এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে তার পরের অঙ্কটি কত 1। তো আমরা জানি 0 থেকে 4 পর্যন্ত কোনো সংখ্যা হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে না, তার মানে 4 এর সাথে এখানে 1 যোগ হবে না, তাহলে আমরা নেব হচ্ছে 3.464। আচ্ছা, এরপরে আমাদের যে খ নং কোশ্চেনটা আছে এটা হচ্ছে 0.2 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। তো এখানে আমরা হচ্ছে দশমিকের পরে যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে 4 দশমিক, এই কারণে আমরা হচ্ছে 4 জোড়া দশমিকের পরে অঙ্ক নেব। আর এখানে যেহেতু 2 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক অর্থাৎ 2, 5 বারবার আসতেছে, এই কারণে আমরা হচ্ছে এখানে আমরা কি দেবো, ডট ডট দেবো, অর্থাৎ অসীম সংখ্যক আমাদের 2, 5 আছে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এই যে 2, 5 প্রথম যে জোড়া এটার পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 2, 5। তো এখানে 25 বসাবো এবং তার বর্গমূল হচ্ছে 5 নেব। ঠিক আছে, তাই 25 থেকে 25 বাদ দিলে 0, পরবর্তী জোড়া নেব 25। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই 5কে আবার হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে। 5কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় এখানে কত 10। ঠিক আছে, এখন 10-এর পরে যদি আমরা 1ও বসাই তাহলে 101 হয়, কিন্তু এখানে আমাদের হচ্ছে 25। তো এই কারণে আমাদেরকে কি করতে হবে, আমাদের ভাগ যাচ্ছে না, তার কারণে অর্থাৎ এই সংখ্যাটার কাছাকাছি হচ্ছে না, তার কারণে আমরা পরবর্তী আরও এক জোড়া ডিজিট নেব। তাহলে আরও এক জোড়া যদি ডিজিট আমরা নেই তাহলে আমাদের হয় 2525। তো এখন যেহেতু আমরা 2 জোড়া আমরা একসাথে অঙ্ক নামাইলাম, তার কারণে আমাদেরকে এখানে একটা 0 নিতে হবে, এখানেও একটা 0 নিতে হবে। এখন এখানে এমন একটা অঙ্ক বসাইতে হবে যেই অঙ্কটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে আমাদের এটার কাছাকাছি হয়। তো এখানে যদি 2 বসাই, 2 দ্বারা যদি পুরাটাকে গুণ করি তাহলে হয় 2004। ঠিক আছে, এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমরা পাই হচ্ছে 521। এখন এই যে 502, এখানে যে 2 বসাছিলাম এখানেও 2 বসাবো, তাহলে 502কে আবার 2 দ্বারা গুণ করবো, তাহলে কত হয় 1004, সেটা আমরা এখানে নেব। পরবর্তীতে একটা অঙ্ক বসানোর জন্য জায়গা রাখবো। তাহলে এমন একটা অঙ্ক বসাবো যাতে 52,100, অর্থাৎ পরবর্তী যে আরও এক জোড়া আছে আমরা এখানে সেটা নামাইছি, তাহলে 52,125। তাহলে এমন একটা অঙ্ক বসাবো যাতে সেই অঙ্কটা দ্বারা গুণ করলে এটার কাছাকাছি হয়। তাহলে 5 যদি বসাই তাহলে 5 দ্বারা গুণ করলে হয় 50,225, সেই 5টা আবার এখানেও বসাবো, তো বিয়োগ করলে হয় হচ্ছে 1900। ঠিক আছে, তো এখানে দশমিকের পর আমরা 4টা অঙ্ক পেয়েছি, তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে 0.5025। আর আসন্ন মান হচ্ছে যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে, তাহলে 3টা অঙ্কর পরবর্তী অঙ্কটা হচ্ছে 5। তো 5 হওয়ার কারণে অর্থাৎ 5, 6, 7, 8, 9 হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে, তাহলে 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3 হবে, তাহলে 0.503। ঠিক আছে, তো এটাই হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখন যদি আমরা গ নং কোশ্চেনটা একটু দেখি, 1.34 পৌনঃপুনিক। তো এখানে আমরা হচ্ছে দশমিকের পরে 4 জোড়া অঙ্ক নেব, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে আসন্ন বর্গমূল বের করতে হবে। তাহলে 4 যেহেতু বারবার আসতেছে তার কারণে 4টা আমরা হচ্ছে 4 জোড়া নেব এভাবে, তাহলে 3, 4, 4, 4, 4, 4, 4, 4, অর্থাৎ 4 জোড়া আমরা দশমিকের পরে অঙ্ক নিয়েছি। এখন প্রথম যে অঙ্কটা 1, তো 1-এর হচ্ছে পূর্ববর্তী বর্গ সংখ্যা 1, তাহলে এখানে আমরা বর্গমূলে আবার হচ্ছে 1-এর বর্গমূল 1। ঠিক আছে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, তো 0 এখানে বসার দরকার নেই। তাহলে যেহেতু দশমিকের পরে অঙ্ক নিচ্ছি 1 জোড়া নামাইলাম, এই কারণে দশমিক দেবো এখানে। এখন যদি এখানে 1-এর যদি আমরা 1কে 2 দ্বারা গুণ করলে এখানে হয় 2, তো 2 এর পরে যদি আমরা 1 নিই তাহলে 21 হয়। তো 21কে 1 দ্বারা গুণ করলে কিন্তু 21ই হয়, যা আমাদের 34-এর সমান অথবা 34-এর চাইতে ছোটো, তাই না, 34-এর চাইতে ছোটো। তাহলে আমরা এখানে 1 নেব, এখানেও আবার সেই 1টা নেব, তাহলে 1 দ্বারা গুণ করি 21, তাহলে এখানে 21 যদি আমরা 34 থেকে 21 বিয়োগ করলে 13, পরবর্তী আমরা আরও 1 জোড়া নেব, তাহলে 44 নামাইলাম, তাহলে আমাদের মোটে হলো 1344। তাহলে এখানে 11কে 2 দ্বারা গুণ করলে হয় 22, পরবর্তী একটা অঙ্ক বসানোর জন্য জায়গা রাখলাম। তাহলে এখানে যদি আমরা 5 বসাই, 5 দ্বারা গুণ করি তাহলে হয় 1125, তাহলে 1344 থেকে 1125 বাদ দিলে 219। ঠিক আছে, পরবর্তী আর এক জোড়া আমরা অঙ্ক নিলাম 44, তাহলে এখানে হলে 115, যেহেতু এখানে 5 বসাচ্ছি এখানেও 5 বসাতে হবে, তাহলে 115কে 2 দ্বারা গুণ করলে হয় 230। পরবর্তী একটা অঙ্ক আমরা যদি 9 বসাই, 9 দ্বারা যদি পুরাটাকে গুণ করি তাহলে হয় 20,781। তাহলে 21,944 থেকে 20,781 যদি বিয়োগ করি তাহলে আমাদের হয় হচ্ছে 1163 থাকে।
এরপরে হচ্ছে আমরা পরবর্তী যে জোড়া 44 সেটা নামাছি। তো এখানে যেহেতু 9 নিয়েছিলাম এখানেও 9 নিয়েছি, তাহলে 1159কে 2 দ্বারা গুণ করলে কত হয় 2318। তো পরবর্তীতে যদি আমরা 5 বসাই, এখানে 5 দ্বারা যদি পুরাটাকে গুণ করি তাহলে হয় 1,17,000 অযুত লক্ষ, তাহলে 1,15,000 1,15,925। তো বিয়োগ করলে থাকে হচ্ছে 419। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূল হচ্ছে 1.1595। এখানে 5 নিয়েছিলাম, এখানেও 5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1.1595 এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের ক্ষেত্রে যেহেতু আমাদের দশমিকের পরে 3টা অঙ্ক নিতে হবে, যেহেতু তার পরবর্তী অঙ্কটা 5, তার কারণে 9-এর পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে। 9-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয় 10, অর্থাৎ 1.1510। এটাই হচ্ছে আমাদের আসন্ন মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা ঘ নং কোশ্চেনটা একটু দেখি, তো এক্ষেত্রে দেখেন আমাদেরকে কি দেওয়া আছে, 5.13.02. তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমরা অর্থাৎ দশমিকের পরে আমরা 4 জোড়া এখানে অঙ্ক নিয়েছি। 302 এটা বারবার আবৃত, সেভাবে আবৃত অঙ্কগুলো আমরা নিয়েছি, নিয়ে আমরা 4 জোড়া মিল করেছি। তো এখন দেখেন 5-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 4, 4-এর বর্গমূল হচ্ছে 2, এখানে নিয়েছি। 5 থেকে 4 বাদ দিলে 1, দশমিকের পরে পরবর্তী 1 জোড়া নামাইলাম 13, এ কারণে দশমিক দিয়েছি যেহেতু দশমিকের পরের অঙ্কের কাজ করব। তো এখন 113, তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে হয় 4, তাহলে 4-এর পরে যদি 2 বসাই 42, 42কে 2 দ্বারা গুণ করলে হয় 84। তো এখানে যেহেতু 2 বসাইছি এখানেও 2 বসাতে হবে, তো বিয়োগ করলে হয় 29। পরবর্তী জোড়া 02 নামাইছি। ঠিক আছে, তাহলে 22কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 44, 44-এর পরে যদি আমরা 6 বসাই তাহলে হয় 446, 446কে 6 দ্বারা গুণ করলে হয় 2676। তো বিয়োগ করলে আমরা পাই 226। ঠিক আছে, এখানে 6 বসাইছি, এখানেও 6 বসাইতে হবে। পরবর্তী জোড়া 30 নামাইছি। এখন হচ্ছে 226কে 2 দ্বারা গুণ করলে হয় 452। এরপরে যদি আমরা আবার 5 বসাই, 5 দ্বারা পুরাটাকে গুণ করলে হয় 22,625। তো বিয়োগ করলে কত হয় 5 হয়। ঠিক আছে, তো পরবর্তী যে জোড়া আছে 23, সেই 23টা আমরা নামাইলাম, তাহলে 523। এখানে যেহেতু 5 বসাছিলাম এখানেও আমরা 5 বসাবো, তাহলে কত হলো 2265। 2265কে 2 দ্বারা গুণ করলে হয় 4530। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দেখতেই পারতেছি যে 4530 দ্বারা এখানে যদি আমরা 1ও বসাই তাহলে 1 বসালেও দেখা যাচ্ছে এটার চাইতে অনেক বড়, অর্থাৎ না 1 যদি নাও বসাই তাও 4530 অনেক বড়, তাই না, 523-এর চাইতে। তার কারণে আমরা এখানে কি বসাবো, এখানে একটা 0 নেব, আমাদের বর্গমূলেও একটা 0 নেব। এই 0টা দ্বারা আবার হচ্ছে এইটাকে গুণ করব, তাহলে গুণ করলে যেটা হবে সেটা আমরা এখানে বসাবো। তো এখানে আমরা 0 বসিয়ে যদি বিয়োগ করি তাহলে কত হয় 523 হয়। তাহলে আমাদের এখানে আচ্ছা, এখান থেকে আমরা তাহলে দেখতেই পাইতেছি আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূল হচ্ছে 2650, অর্থাৎ 2650 আমরা নিয়েছি। এখন আমাদের হচ্ছে আসন্ন মান নিতে হবে। তাহলে আসন্ন মান আমাদের দেখতে হবে যে 3 দশমিক স্থান পর্যন্ত, তো 5-এর পরে আছে 0, তো 0 থাকলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে না, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 2.265। তো এটাই হচ্ছে আমাদের ঘ নং কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা একটু 20 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা দেখি, তো আমাদেরকে বলা আছে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। 0.44 এটাকে লেখা যায় 4/9 যা মূলদ সংখ্যা। √9 এটার বর্গমূল বের করলে পাই 3 যা হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে হচ্ছে √11, 11 মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা পূর্ণবর্গ নয়, তাই আমরা বলতে পারি √11 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এরপরে হচ্ছে √6/3, √6কে লেখা যায় √3 √2, আর 3কে লেখা যায় √3 তো এখান থেকে আমরা হচ্ছে একটা উপরের একটা √3 নিচের একটা √3 বাদ দিলে √2/3 এটাকে লিখতে পাই √2/3। যেহেতু √2/3 পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, তাই আমরা বলতে পারি হচ্ছে √6/3 অমূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে √8/7, তো √8কে লিখতে পারি √2 × √4, আর নিচে হচ্ছে √7। তো এখানে √4কে রুট করলে আমরা পাই 2, আর হচ্ছে √2 নিচে হচ্ছে √7। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 × √2/7, যেহেতু 2-র উপরেও রুট আছে, 7-এর উপরেও রুট আছে। ঠিক আছে, তো
যেহেতু আমরা দেখতে পাইতেছি 2/7 পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, তাই আমরা বলতে পারি √8/√7 অমূলদ সংখ্যা। এরপরে আমাদের যে 6 নং কোশ্চেনটা আছে √27/√48, তো √27কে লেখা যায় √3 ইন্টু √9, আর হচ্ছে √48কে লেখা যায় √3 ইন্টু √16। তো এখান থেকে √3 যদি বাদ দিই, √9/√16, তার 9কে রুট করলে 3 আর 16কে রুট করলে হয় 4, যা হচ্ছে একটা, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়, যা হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে আমাদের যে 6 নং কোশ্চেনটা আছে 2/3/3/7, তো এটাকে যদি আমরা হচ্ছে গুণন আকারে লিখি, তাহলে 2/3 গুণন, এই 7টা যাবে উপরে, 3টা আসবে নিচে, তাহলে 7 × 14, নিচে হচ্ছে 3 × 9, যা হচ্ছে একটা মূলদ সংখ্যা, p/q আকারে প্রকাশ করা যায়। এরপর হচ্ছে বর্গীর জ নাম্বার যে কোশ্চেনটা আছে 5.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক, তো এটাকে আমরা লিখতে পারি দশমিকের পর 3টা আবৃত্তির কারণে 3টা 9, আর হচ্ছে পুরো অঙ্কটা লিখবো। এরপরে একটা অঙ্ক এখানে আছে, অর্থাৎ আবৃত অংশের আগে একটা অঙ্ক আছে, সেটা আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা এখান থেকে সংক্ষিপ্তকরণ করলে পাই হচ্ছে 626/111। তো যা হচ্ছে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ তাহলে বলতে পারি এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এখন 21 নম্বরের অঙ্কে আমাদেরকে বলা আছে n ইকুয়াল 2x - 1, যেখানে x বিলংস টু ক্যাপিটাল N, দেখা যায় n² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো দেওয়া আছে বিজোড় স্বাভাবিক সংখ্যা 2n - 1, এটা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা 2n - 1, অর্থাৎ n এর জায়গায় যদি আমরা 1 বসাই, যেটা জোর হয়, 1 2 3 4 যাই বসাই না কেন 2nটা জোর হয়, তার থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে এটা কি হয়ে যায়, বিজোড় সংখ্যা হয়ে যায়, তাই না? তো আমরা এখানে যদি বর্গ করি, বর্গ করে যদি a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 4n² - 4n + 1। এই দুটার থেকে যদি 4n কমন নেই, তাহলে এখানে থাকে n, আর এখানে কিছু থাকে না, হচ্ছে মানে 1 থাকে, আর এটা হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে +1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি n আর হচ্ছে n - 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এদের যে কোনো, যেহেতু দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমরা বলতেই পারি যে অতএব এদের যে কোনো একটি অবশ্যই কি হবে, জোড় সংখ্যা হবে। আর আমরা জানি যে দুইটি জোড় সংখ্যার গুণফল কি হয়, জোড় সংখ্যা হয়। ঠিক আছে, এদের গুণফল কি হবে, অবশ্যই জোড় সংখ্যা হবে। তাহলে n × n - 1 2 দ্বারা বিভাজ্য, n × n - 1টা কি হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে দেখেন n × n - 1 যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তার সাথে আবার 4 গুণন আকার আছে, তাহলে আমরা বলতেই পারি 4 × 2 অর্থাৎ 8 দ্বারা বিভাজ্য। সুতরাং 4n × n - 1 + 1 কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকবে, এই যে একটা অবশিষ্ট থাকবে। এরপরে আমাদের যে 22 নম্বর প্রশ্নটা আছে, সর্বশেষ আমাদের আর দুইটি প্রশ্ন আছে, 22 আর 23। তো দেখেন √5 ও 4 দুইটি হচ্ছে বাস্তব সংখ্যা, এটা আমাদের একটা সৃজনশীল প্রশ্ন। এখানে বলা আছে যে কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করে। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 5 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, সেহেতু √5 সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর 4কে আমরা p/q আকারে লিখতে পারি, তাই আমরা বলতে পারি 4 হচ্ছে মূলদ সংখ্যা। আর খ নম্বরে বলা আছে হচ্ছে √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো দেখেন আমরা এটাকে এভাবে লিখতে পারি, এখানে √5 চাইতে 4টা হচ্ছে বড়, এবং এদের বর্গ যথাক্রমে হচ্ছে 4 আর হচ্ছে 16, অর্থাৎ √5কে যদি বর্গ করি, স্কোয়ার রুট কাটাকাটি যা থাকে 5, আর 4কে বর্গ করলে হয় 16। অতএব 5 এবং 16-এর মাঝে পূর্ণবর্গ নয় এমন দুইটি সংখ্যার বর্গমূল নিলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, দুইটি অমূলদ সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে মনে করি একটি অমূলদ সংখ্যা হচ্ছে √6 এবং অপর একটি অমূলদ সংখ্যা হচ্ছে √7। স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি √6টা হচ্ছে √5-এর চাইতে বড়, 4-এর চাইতে ছোট, আবার √7টা হচ্ছে √5-এর চাইতে বড়, 4-এর চাইতে ছোট। তাহলে আমরা বলতেই পারি যে √6 ও √7 দুইটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখন যদি আমরা গ নাম্বার যে কোশ্চেনটা, এটা যদি আমরা দেখি, আমাদেরকে গ নাম্বার কোশ্চেনে বলা আছে যে প্রমাণ করো যে √5 হচ্ছে অমূলদ সংখ্যা, যা আমরা হচ্ছে 9 নম্বরের ক নাম্বারেও বলা ছিল যে প্রমাণ করো √5 অমূলদ সংখ্যা। যেহেতু আমরা 9 নম্বরের ক নাম্বারের সমাধান করে দিয়েছি, তার কারণে এখানে আর সমাধান করতেছি না। এখন আমরা দেখব হচ্ছে সর্বশেষ যে আমাদের 23 নম্বর প্রশ্ন আছে সেটা। তো আমাদেরকে 23-এর ক নাম্বারে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, 0.3 পৌনঃপুনিক গুণন 0.8 3 পৌনঃপুনিক ভাগ 0.5 গুণন 0.1 পৌনঃপুনিক প্লাস 0.35 পৌনঃপুনিক ভাগ 0.08 পৌনঃপুনিক। তো এটাকে আমাদেরকে সরল করতে হবে। আমরা হচ্ছে দশমিকের পরে একটা আবৃতের কারণে একটা 9, অর্থাৎ 0.3 পৌনঃপুনিককে লিখতে পারি 3/9, এরপরে গুণন চিহ্ন। তো এটাকে যদি আমরা লিখি এভাবে লিখতে পারি, দশমিকের পরে একটা আবৃত 9, একটা অনাবৃত 0, আর 83 থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা হচ্ছে
8টা বিয়োগ করতে পারি, এরপরে ভাগ 0.5কে লিখতে পারি 5/10, 0.1 পৌনপুণিককে লিখতে পারি 1/9, এরপরে হচ্ছে 0.35 পৌনপুণিক, আবৃত্তি অঙ্কের কারণে 9 আর একটা অনাবৃত্তির কারণে 0, তাহলে 35 থেকে 3 বিয়োগ করব, এরপরে ভাগ 0.8 পৌনপুণিক, তাহলে একটা আবৃত্তির কারণে 9 আর হচ্ছে একটা দশমিকের পর আর একটা অঙ্ক থাকার কারণে একটা 0, ঠিক আছে। তো এখন হচ্ছে 3/9কে লেখা যায় 1/3 গুণন 83 থেকে 8 বাদ দিলে 75, নিচে হচ্ছে 90, এরপরে ভাগ এখানে আমরা 5 আর 1 গুণ করলে 5, 10 আর 9 গুণ করলে 9 10 90, 35 থেকে 3 বাদ দিলে 32, নিচে হলে 90, ভাগ 8/90, ঠিক আছে। তো এখন যদি হলো আমরা কি করি, 3 দ্বারা আমরা যদি হচ্ছে এটা যদি কাটাকাটি করি, 3 দ্বারা 75কে যদি কাটি তাহলে আমরা জানি 3×25 কত হয়, 75 হয়, তাহলে এখানে 25 আর নিচে হচ্ছে 90, এরপরে ভাগ 5/90, এরপরে হচ্ছে প্লাস 32/90, আর এখানে ভাগটা আমরা গুণন চিহ্নে রূপান্তর করেছি, অর্থাৎ নিচের 8টা যাবে উপরে আর 90টা আসবে হচ্ছে নিচে। এরপরে হচ্ছে আমরা এখানে ভাগ চিহ্নটাকে অর্থাৎ 25 আর 90 আমরা এখানে সংক্ষিপ্তকরণ করে 5/18 পেয়েছি, গুণন ভাগটাকে আমরা গুণন চিহ্নে রূপান্তর করেছি, 90টা উপরে আর 5টা হচ্ছে নিচে এসেছে। এরপরে হচ্ছে 90 বাদ 32কে 8 দ্বারা ভাগ করলে 4, তো এখান থেকে আমরা আবার পাচ্ছি হচ্ছে 5 বাদ যায়, 90কে 18 দ্বারা ভাগ করলে 5, আর এখানে হচ্ছে 4, 5 আর 4 9, ঠিক আছে। তো আমাদের সর্বশেষ যে কোশ্চেনটি আমরা যদি এটা একটু দেখি,